হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে, অর্থাৎ 26শে আগস্ট ফার্স্ট শিফটের প্রশ্ন। এটা পার্ট 22 এর পার্ট, যেগুলো তোমাদের আরআরবি গ্রুপ ডিতে এসেছে। আমি প্রতিদিন তোমাদের কি করাই, কেনই বা করাই, যেটা প্রত্যেকবার বলি যে গ্রুপ ডি এর লেটেস্ট প্রশ্নের অ্যাপ্রোচ। শুধু তাই নয়, শুধু প্রশ্ন নয়, কোথা থেকে পড়লে তোমরা এই প্রশ্নগুলো পাবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, প্রত্যেকটা জায়গায় আমি এনসিইআরটি তুলে তুলে দিয়েছি যে এই জায়গা থেকে ভাই তোমাদের প্রশ্নটা এসছে। এটা কেন করেন স্যার? কারণ এটা অন্যরা কেন করে না, কারণ এর জন্য ভাই অনেক খাটতে হয়। এই ম্যাটেরিয়ালটা বানানোর জন্য 1 ঘন্টা আমাকে সময় দিতে হয়, যে কোথা থেকে পড়েছে প্রশ্নটা সেখান থেকে তুলে এখানে রিপ্লেস করা। শুধু মুখে বলি না, করে দেখাই, এবং সেটা আমার ম্যাটেরিয়ালের মধ্যে আছে। এবং এই ম্যাটেরিয়ালটা কিন্তু ফ্রি। এই ম্যাটেরিয়ালের জন্য কোনো সাবস্ক্রিপশন লাগে না। শুধু সাবস্ক্রিপশন কিসের নি না, আমার তুমি যদি ব্যাচে ভর্তি হও। কেন কেন নিয়ে এই সাবস্ক্রিপশনটা? আমাদের সাবস্ক্রিপশনের প্রাইসটা আমি বলে দিচ্ছি। আমাদের সাবস্ক্রিপশনটা আমি এই কারণে তোমাদের জন্য নিই, যেটা আমাদের সায়েন্স ব্যাচ রয়েছে, তার কারণটা হচ্ছে যাতে আমি এনসিওর করি যে তুমি আমার কাছে পড়ছো ফি দিয়ে, তুমি প্রত্যেকটা ক্লাস করছো, তুমি আমার থাম্বের মধ্যে রয়েছো, এবং তুমি তোমার নিজের সিটটা অ্যাকোয়ার করতে পারো। এই ব্যাচটার যে ফি, সেই ফিটা রয়েছে 1399 টাকা। 1399 টাকা, অর্থাৎ 1400 টাকা ওয়ান টাইম এই ব্যাচটার ফি রয়েছে। বাট এই মুহূর্তে তোমাদের যে অফার প্রাইসটা চলছে 1399 নয়, 999-তে তোমরা কিন্তু এই ব্যাচটা অ্যাভেল করতে পারবে। আনলিমিটেড ভ্যালিডিটি পাবে, অর্থাৎ 2 ইয়ার্স এর আনলিমিটেড ভ্যালিডিটি তোমরা পাবে। রুটিন ওয়াইজ ক্লাস চলবে, প্র্যাকটিস চলবে, নিউমেরিক্যালস চলবে। 4 to 5 মান্থসের কোর্স তোমাদের রয়েছে। ওয়ান টাইম ফিজ তোমাদের দিতে হচ্ছে, ওটা 999 টাকা ফিজ দিতে হচ্ছে তোমাদের। ইজি অ্যাপ রয়েছে, অনলাইন কোর্স। তার মানে 999 টাকায় বা 1000 টাকার বিনিময়ে তোমরা 1400 টাকার কোর্সটা অ্যাভেল করতে পারছো। এই কোর্সটা কিন্তু অনেকেই বেশি প্রাইসে কিনেছে তোমাদের জন্য, যা শুধুমাত্র জুলাই লাস্ট সেলের জন্য কম প্রাইসে রাখা হয়েছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। চলো বেশি কথা না বলে চলে যাই আজকের ক্লাসে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে, বলছে সাদা আলোক রশ্মি একটি কাচের প্রিজমে প্রতিসরণকারী পৃষ্ঠ এবি তে পতিত হয়। তাহলে একটা যদি কাচের প্রিজম দেখি আমি, সেই কাচের প্রিজমে কি হয়, এখানে একটা আলো পতিত হচ্ছে, এবং প্রতিসরণকারী পৃষ্ঠ দেখো এখান থেকে বেরিয়ে আসে। তাহলে এইভাবে এ বি, এবং এখান থেকে কি হচ্ছে না, এখান থেকে কিন্তু বেরিয়ে আসে। প্রতিসরণকারী পৃষ্ঠ এসি থেকে বেরিয়ে আসে, ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু বেরিয়ে আসে। দেখো এইভাবে যদি আমরা বলি, এই যে এখান থেকে ঢুকছে এবং এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। বলছে তাহলে এবি পৃষ্ঠে সাদা আলোর বিভিন্ন রঙের জন্য প্রতিসরণ কোণ বিভিন্ন হয়। এবি পৃষ্ঠে কি হচ্ছে, সাদা আলোর বিভিন্ন কারণে, অর্থাৎ এই যে এ এবং বি আর এ এবং সি, এই যে পৃষ্ঠটা, এই যে রশ্মিটা যে এ বি পৃষ্ঠে যে যাচ্ছে এবং এসি পৃষ্ঠে যে বেরিয়ে আসছে, এই যে ব্যাপারটা হচ্ছে, এখানে কি হচ্ছে, আচ্ছা এবি পৃষ্ঠ মানে কিন্তু এইখানটা এ বি সি এরকম একটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবি পৃষ্ঠে সাদা আলোর বিভিন্ন রঙের জন্য প্রতিসরণ কোণ ভিন্ন, একদম ঠিক বলেছে। কারণ যেহেতু কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে ঢুকছে, আর বিভিন্ন আলোর বর্ণের বেগ বিভিন্ন রকম হয় প্রিজমের মধ্যে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে অবশ্যই কি হবে, এবি পৃষ্ঠে আলোর বিভিন্ন রঙের জন্য প্রতিসরণ বিভিন্ন হবে, একদম ঠিক রয়েছে। কিন্তু পৃষ্ঠ এসি তে বিভিন্ন রঙের জন্য প্রতিসরণ কোণ একই, এটা কিন্তু ভুল। অপশন এটা একদম ঠিক রয়েছে। দেখো এখানে প্রিজম এবং সাদা বর্ণের যে আলোক রশ্মির যে বর্ণালী, সেই বর্ণালীটা তোমাদের দেখানো হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ, তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের যে লিঙ্গ নির্ধারণটা সেটা ক্রোমোজোম দিয়ে হয়। কি বললাম? মানুষের লিঙ্গ নির্ধারণটা কি হয় না, ক্রোমোজোম দিয়ে হয়। আর যেহেতু মানুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম দিয়ে হয়, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েছিল, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ডায়াগ্রাম বেসড প্রশ্ন আসবে বা এসেছেও। দেখো কি বলেছে, এই যে ছবিটা দিয়েছে, এখানে কি বলেছে, প্রথম অপশনটা ভুল, বিকল্পটা তোমাকে নির্বাচন করতে হবে। সমস্ত শিশু তাদের মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম উত্তরাধিকার সূত্রে পায়, একদম ঠিক। কেন দেখো, এই যে একটা যে এক্স ক্রোমোজোম, প্রত্যেকটা মেল হোক কি ফিমেল হোক, তাদের দেহতে একটা এক্স তো অবশ্যই থাকবে। সেই একটা এক্স কিন্তু মার দেহ থেকেই পাবে, কারণ মায়ের দেহে কি থাকবে বা ফিমেলের দেহে কি থাকবে না, ফিমেলের দেহে অনলি এক্স এক্স থাকবে।
তাহলে অবশ্যই কিন্তু একটা এক্স তারা মায়ের দেহ থেকে পাবে। ঠিক আছে, এবার দেখো সন্তান পুরুষ বা মহিলা হওয়ার সম্ভাবনা 50%। দেখো এখানে ফিমেল এবং মেল 1:1 হয়েছে, তার মানে এটা হওয়ারও চান্স 50%, এটা হওয়ারও চান্স 50%। তার মানে এটাও ঠিক স্টেটমেন্ট, এটাও ঠিক স্টেটমেন্ট। আমাকে বলেছে ভুল বিকল্পটা নির্বাচন করতে। পুরুষ সন্তানের লিঙ্গ নির্ধারণ, একদম ঠিক। দেখো এই যে এক্স এটা তো পুরুষ, তাহলে এর থেকে এই এক্স মায়ের থেকে তো বরাবরই এক্স যাবে, এক্স ক্রোমোজোম আসবে। কিন্তু পুরুষের দেহ থেকে যখনই ওয়াই ক্রোমোজোম যাবে তখন সেটা মেল হয়ে যাবে, আর পুরুষের দেহ থেকে যখন এক্স ক্রোমোজোম যাবে তখন সেটা ফিমেল হয়ে যাবে। তার মানে পুরুষের দেহ থেকে কোন ক্রোমোজোমটা যাবে তার উপর ডিপেন্ড করছে সন্তান হবে নাকি সন্ততি হবে। অর্থাৎ লিঙ্গ নির্ধারণে কে ভূমিকা পালন করে না, লিঙ্গ নির্ধারণে কিন্তু পুরুষ ভূমিকা পালন করে, বাট মহিলা কিন্তু লিঙ্গ নির্ধারণ করে না। তার মানে এইটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এইটা আমার ভুল স্টেটমেন্ট। মহিলার তো একই রকম ক্রোমোজোম রয়েছে বা এক্স এক্স প্রকার ক্রোমোজোম রয়েছে, তাহলে মহিলা কি করে লিঙ্গ নির্ধারণ করবে? মহিলা লিঙ্গ নির্ধারণ করতে পারবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে আমাদের পুরুষ হচ্ছে কিন্তু লিঙ্গ নির্ধারণ করবে। চলো আচ্ছা দেখো এই একটা ছবি তোমাদের দিয়েছে, দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে না, অ্যাজ ইট ইজ প্রশ্ন তোমাদের যে 26শে আগস্ট ফার্স্ট শিফট গ্রুপ ডি, কেন এগুলো করাচ্ছি ভাই? কারণ এইরকম প্রশ্ন তোমাদের ভবিষ্যতে আসবে। আর একটা কথা ভাই, তোমরা অনেকেই অনেক রকম বই পড়ো, অনেকে ওয়াইসিটি অ্যাজ ইট ইজ করে যাও, ভাই ওয়াইসিটি তে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স নেই। আমি আবার বলছি ওয়াইসিটি বা ইউথ পাবলিকেশনের যে বই তোমরা করছো, বিশেষ করে রেলের গ্রুপ ডি পরীক্ষার পর আমি নিজে চেক করে দেখেছি অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু ওয়াইসিটির বইতে নেই। তাই শুধু ওয়াইসিটির বই করলে হবে না, বিশেষ করে তুমি যদি আগের বছরে গ্রুপ ডিটা শিফট ওয়াইজ না করে যাও তাহলে কিন্তু ওয়াইসিটির বই করলেও তোমার কিছু কোশ্চেন বাকি থেকে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কি ছবি দিয়েছে। দেখো এ এবং বি, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, দেখেই বুঝতে পারছো যে ফুসফুসের মধ্যে থাকা এই অংশটা দিয়েছে। দেখো এ হচ্ছে ব্রঙ্কি, ব্রঙ্কিটাকে এ বলছে, এ হচ্ছে ব্রঙ্কি, বি হচ্ছে অ্যালভিওলাই, এটাকে অ্যালভিওলাই, এ হচ্ছে ব্রঙ্কি। ব্রঙ্কি তো ভাই এটা, ব্রঙ্কি তো ভাই এটা যেটা আমাদের ডাইরেক্ট ট্র্যাকিয়া থেকে ঢুকছে সেটাকে ব্রঙ্কি, কিন্তু ব্রঙ্কিয়ের যে ব্রাঞ্চ, এই ব্রঙ্কের ব্রাঞ্চ গুলোকে আমরা কি বলি? এটা তো ব্রঙ্কি থেকে এরকম ভাঙছে, এটা তো এদিকে গেছে, তার মানে এটা কি হবে? এটা ব্রঙ্কিওলস হবে। তার মানে দেখো ব্রঙ্কিওলস, আর বিটাকে ব্রঙ্কি বলছে। ব্রঙ্কি যদি এটা ডাক দিত তখন ব্রঙ্কি হতো, কিন্তু এটাকে ডাক দিয়েছে? দেয়নি। একদম দেখো শেষ প্রান্ত, আর এখানে কি রয়েছে না, এখানে ফোলা ফোলা গ্যাসের ব্যাগের মতো একটা অংশ রয়েছে, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি অ্যালভিওলাই। দেখো এই যে অপশনটা গ্যাসের বিনিময়, এটা ঠিক হতে পারতো, কিন্তু অপশনে তো ব্রঙ্কি না, এটা অনেকেই কিন্তু অপশন ওয়ানটা করবে, বাট এইটা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো ব্রঙ্কিওলস এবং বি অ্যালভিওলাই, অর্থাৎ এইখানে থেকে কি অ্যালভিওলাই। আর অ্যালভিওলাইতে কি হয়? অ্যালভিওলাই হচ্ছে আঙুরের মতো যে স্ট্রাকচারটা থাকে, ফোলা ফোলা আঙুরের মতো, সেখানে কিন্তু কি হয় না, সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ অক্সিজেনটা ওরা নিয়ে নেয়। ব্লাড, এখানে তো ব্লাড ভেসেলস প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ অক্সিজেনটা ওরা কি করবে? নিয়ে নেবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা কি করবে? ছেড়ে দেবে। মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা ব্লাড গুলো নিয়ে নেবে এবং কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড গুলো কি করবে? ছেড়ে দেবে, যেটা আমরা বাইরে বের করে দেবো থ্রু ফুসফুস। ঠিক আছে, এইবার দেখো ভাই এই ছবিটা কোথা থেকে নিয়েছে? বলবে স্যার আপনি এই ছবিটা কোথায় পেলেন? আমি এই ছবিটা এনসিইআরটি বই থেকে পেয়েছি। এটা হচ্ছে এনসিইআরটি বাংলা, এটা হচ্ছে এনসিইআরটি ইংলিশ, দুটো জায়গা থেকে আমি এই ছবিটা পেয়েছি। আমার যারা স্টুডেন্ট রয়েছে, যারা পেড ব্যাচে, ওদের আমি একটা কথা বলি, ওরা আমাকে বলে স্যার আপনার কাছ থেকে নোটস পাবো, এগুলোকে প্রিন্ট আউট করে নিতে পারবো? আমি বলি ভাই নোটস তো তুমি পাবেই, কিছু কিছু নোটস পাবে, বাট এনসিইআরটি ধরে ধরে তোমাকে আমি পড়াবো। কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে না, সেটা আমি তোমাকে ধরে ধরে পড়াবো। এমনকি ওয়াইটিতে অর্থাৎ ইউটিউবে তোমাদের কিন্তু আমি দেখো এই জায়গাগুলো এনে দেখিয়েছি, যেটা কেউ তোমাকে দেখাবে না। কেন দেখিয়েছি? কারণ যাতে তোমরা বুঝতে পারো, যারা বাড়িতে ধরে বসে পড়াশোনা করছো, যাদের পড়াশোনার মতো হয়তো ভর্তি হওয়ার মতো অনেকেরই পয়সা কম রয়েছে, আমি জানি, তাদের জন্য তো কিছুটা এভেলেবল দিচ্ছি, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ভাই কোথা থেকে পড়তে হবে তোমাকে। দেখো এই ছবিটাই তোমাকে দেখে দিয়েছিল, চিনতে পারছো? তার মানে এনসিইআরটিটাই তোমার ব্রহ্মাস্ত্র, আমি বারবার বলে আসছি, মিলিয়ে নেবে পরীক্ষার সময়। তাহলে দেখো শ্বসন ক্লোম শাখা, ক্লোম শাখা মানে কি? ব্রঙ্কিওলস। দেখো ইংলিশটা রেখেছে এখানে ব্রঙ্কিওলস, আমি এই জন্য যখনই পড়াই তখন তোমাদের ইংলিশ টার্ম গুলো বলে যাই, বুঝতে পারছো কেন? কারণ দেখো ক্লোম শাখা দিয়েছে, বাট এটা কি? ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস। বায়ুথলি মানে কি? বায়ুথলি মানে হচ্ছে অ্যালভিওলাই। তাহলে স্যার ক্লোম, এটা হচ্ছে শ্বসন ক্লোম শাখা, তাহলে দেখো উপক্লোম শাখা কোনটা? দেখো ব্রঙ্কিওলস। তাহলে ব্রঙ্কাই কোনটা? এই যে অংশটা, এই অংশটা, এটা হচ্ছে ব্রঙ্কাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কাই, আর এইগুলো হচ্ছে ব্রঙ্কিওলস। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এইবার হচ্ছে কি শ্বসন, আচ্ছা এই যে জায়গাটা দিয়েছে না শ্বসন,
এই যে অংশটা দিয়েছে এটা না উপক্লোম শাখা হবে, উপক্লোম শাখা হবে বা ব্রঙ্কিওলস হবে, উপক্লোম শাখা হবে, ব্রঙ্কিওলস হবে। ক্লোম শাখা হচ্ছে এই অঞ্চলগুলো, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এনসিইআরটি বাংলাতে কিন্তু ভুল থাকে, যারা বাড়িতে পড়ছো তাদের জন্য বলি, দেখো ভুলটা তোমাদের চোখের সামনে এখানেই দেখিয়ে দিচ্ছি, এখানেই দেখো ভুল দেখিয়ে দিই। এখানে দেখো কি লিখেছে, এখানে তোমাকে দেখিয়েছে ক্লোম শাখা, বাট দেখো উপক্লোম শাখা এগুলোকে বলছে, আবার ক্লোম শাখা এটাকে বলছে, তবুও দেখো এটাকে ক্লোম শাখা বলে দিচ্ছে, বাট এক্স্যাক্টলি এটা হবে কিন্তু ব্রঙ্কিওলস, মানে যেটাকে বাংলায় বললে হয় উপক্লোম শাখা। ভুল দিয়েছে, আমি অনেক জায়গায় দেখেছি এনসিইআরটি বাংলা বইতে ভুল রয়েছে, কিন্তু ওটাকে আমি কি করি, এই জন্য তোমাকে কোনো স্যারের কাছে পড়তে হয় যাতে তোমাকে স্যার ভুলটা বেছে সঠিকটা বলে দিতে পারেন, কারণ এগুলো তোমার কিন্তু চোখে ভাসবে না, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। চলো নেক্সট। একটি কোষ যা বিভাজিত হয় না ডিএনএ এর অংশ হিসেবে উপস্থিত থাকে। দেখো যে কোষটা বিভাজিত হয় না সেই কোষের মধ্যে ডিএনএটা কোথায় থাকে না, যখন একটা কোষ, এই কোষটা যখন বিভাজিত হবে তখন কে বিভাজিত হবে না, তখন তার যে নিউক্লিয়াস, এটা মনে করো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ক্রোমাটিন রয়েছে, ক্রোমাটিন। সেই ক্রোমাটিন গুলো কি হয় না, ক্রোমাটিন গুলো জল বিয়োজিত হয়ে সেটা ক্রোমোজোম উৎপন্ন হয়, তাহলে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম উৎপন্ন হয় এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তাহলে যদি সেই কোষটা বিভাজিত না হয় তাহলে ডিএনএটা কোথায় থাকবে না, ডিএনএটা কিন্তু ক্রোমাটিনের মধ্যে থাকবে, নিউক্লিওপ্লাজমের নয়, জিন নয়, ক্রোমোজোম নয়, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অ্যাজ ইট ইজ এনসিইআরটি তে লেখা রয়েছে, এনসিইআরটি ক্লাস 9 সেল স্ট্রাকচার। দেখো ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয়, ডিএনএ অণুগুলো কোষের নির্মাণ ও সংগঠনের জন্য প্রয়োজনীয় বার্তা বহন করে, ডিএনএ এর কার্যকরী অংশকে জিন বলা হয়। এটাও তোমাদের পরীক্ষায় চলে আসবে যে ডিএনএ এর কার্যকরী অংশকে কি বলা হয়। বিভাজিত হচ্ছে না এমন অবস্থায় কোষের ডিএনএ ক্রোমাটিন বস্তুর অংশ হিসেবে থাকে। ক্রোমাটিন মানে কোথায়, নিউক্লিয়াসে। যদি তোমাকে এটাও প্রশ্ন করে যে ভাই ডিএনএ কোথায় থাকে, তুমি বলবে নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতেও থাকে, কিন্তু মেনলি কোথায় থাকে, মেনলি কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। দেখো একটি বার চুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখাগুলির জন্য কোনটা ঠিক, অর্থাৎ একটা বার চুম্বক, এই বার চুম্বকের এটা যদি সাউথ হয়, এটা যদি নর্থ হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ লুপ গঠন করে, একদম ঠিক এদিক থেকে এদিক, অর্থাৎ আমি বলবো যে এদিক থেকে এদিক, নর্থ থেকে সাউথ, অর্থাৎ বাইরে এবং ভেতরের দিকে সাউথ থেকে নর্থ, তার মানে এটা বদ্ধ লুপ গঠন করে, একটা ক্লোজ লুপ, তাই না। তো চৌম্বক ক্ষেত্রের রেখা ছেদ করে না, এটাও ঠিক রয়েছে, কারণ চৌম্বক ক্ষেত্র রেখাগুলি পরস্পরকে ইন্টারসেক্ট করে না, এগুলো তোমাদের প্রচুর পরিমাণে আমি শিফটে বুঝিয়েছি। চুম্বকের বাইরে এবং চুম্বকের ক্ষেত্র রেখাগুলি চৌম্বক ক্ষেত্র রেখাগুলি ছেদ করে না, একদম ঠিক রয়েছে। চুম্বকের বাইরে চুম্বকের ক্ষেত্র রেখাগুলি চুম্বকের দক্ষিণ থেকে উত্তর মেরুতে যায়, এটা ভুল রয়েছে। চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথে যায়, আর চুম্বকের ভেতরে সাউথ থেকে নর্থে যায়, এটা ভুল রয়েছে। অর্থাৎ অপশন 1 এবং 2টা ঠিক, অর্থাৎ 1 এবং 2 ঠিক, অর্থাৎ 1 এবং 2, এই যে অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এবং এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ক্ষেত্র রেখাগুলো কোথায় ঘন সন্ধি বিশিষ্ট থাকে, অর্থাৎ কোথায় বেশি পরিমাণ থাকে না, মনে রাখবে এগুলো কিন্তু দুটো পোলের কাছে বেশি পরিমাণ ঘন সন্ধি বিশিষ্ট থাকে, ঠিক আছে। চল নেক্সট। দেখো এখানে এনসিইআরটি আমি দিয়ে দিয়েছি, এখানে ওইগুলো লেখা রয়েছে, রিডিং পড়ে আর তোমাদের বিরক্ত করব না, বিষয়টা একই যেটা আমি তোমাদের বললাম। এবার তোমরা কি করবে, পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল ভিক্টরি এডু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্টে পিন করে দেবো, ফার্স্ট কমেন্টে, ওখান থেকে দেখে ইয়ে হয়ে যাবে, জয়েন হয়ে যাবে, এখানে পিডিএফটা দেওয়া থাকবে। বড় গাছপালা ও গাছের শক্ত কাণ্ডে উৎপন্ন বায়বীয় বর্জ্য দ্রব্যগুলো উদ্ভিদের দ্বারা অপসারণ করা হয় কিসের মাধ্যমে। দেখো গাছপালার যে শক্ত কাণ্ডে, এই বাকলের মধ্যে নিশ্চয়ই জানো এক প্রকার সেল থাকে, সেই সেলের মাথার দিকে একটা ফাঁকা অংশ থাকে, যাকে কি বলা হয়, লেন্টিসেল বলা হয়। ওই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু ওরা কি করে না, লেন্টিসেল দেখতেই পাচ্ছ, এই যে বাকল যদি হয়, এই যে অংশগুলো লেন্টিসেল থাকে, এবং লেন্টিসেল দেখবে ফাটা 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 একটা অংশ থাকে, ওই লেন্টিসেলের মাধ্যমে কি করে না, এই যে দেখছো এপিডার্মিস, এবং এর মাঝখানে একটা ফাঁকা অংশ থাকে বা ফাঁকা একটা অংশ থাকে, যেটাকে আমরা বলি লেন্টিসেল, সেই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু এই বর্জ্যটা অপসারণ করবে। নেক্সট প্রশ্ন। 25 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের শক্তি, অর্থাৎ পাওয়ার যেটাকে বলতে চাইছে, বা শক্তি, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো। কেন হোমওয়ার্ক দেবো, দেখি কারা কারা হোমওয়ার্ক করে। এটা আমি তোমাদের আগের দিনের ক্লাসে লেন্সের অঙ্কের ক্লাসে পই পই করে বুঝিয়েছি, একটা আদ্রা সহজ প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করবে। কোন লেন্স বলেছে, অবতল লেন্স বলেছে। হোমওয়ার্ক করে কি করবে, কমেন্ট করবে, যারা কমেন্ট করবে তাদের আমি ভালো স্টুডেন্ট বলে ভাববো। চলো নেক্সট প্রশ্ন। একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণটাকে আমায় কি করতে হবে, সমাধান করতে হবে। এই সমীকরণটা বহুবার তোমাদের সমাধান করেছি, তাও একবার বলে দিই, মনে রাখবে যে এই দিকের পারমাণবিক ভর এবং এই দিকের অর্থাৎ বিক্রিয়ক পদার্থ, এগুলো তো বিক্রিয়ক পদার্থ,
বিক্রিয়ক পদার্থগুলোর পারমাণবিক ভর এবং বিক্রিয়াজাত পদার্থের যে পারমাণবিক ভর দুটো কিন্তু সমান হবে। তাহলে বিক্রিয়ক পদার্থের পারমাণবিক ভর ইকুয়াল করার ক্ষেত্রে বিক্রিয়াত পদার্থের সঙ্গে আমি প্রথম কাকে ধরবো? প্রথম যার পারমাণবিক সংখ্যাটা অনেকটা বেশি। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা দেখো 4 বা অ্যাটমিক নাম্বার কত? 4। তার মানে ভাই এখানেও 4 হওয়ার কথা, বাট এখানে কত রয়েছে? এখানে দেখো শুধু একটাই রয়েছে, তার মানে এখানে আমি 4 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যার বেশি তাকে দিয়ে করবো। দেখো এখানে যদি 4 বসিয়ে দিই, 4 বসিয়ে দেওয়ার সাথে সাথে কি চেঞ্জ হলো দেখো, 4 2 8 হয়ে গেল, 8টা হাইড্রোজেন। বাট এখানে তো দেখো দুটো হাইড্রোজেন, এখানে তো দুটো হাইড্রোজেন, তার মানে এখানেও আমি 4 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এফি কটা? 3টে, তাহলে এখানেও এফি 3টে হতে হবে, তাহলে এখানেও 3 বসিয়ে দিলাম। এবার দেখো মিলেছে কিনা, 3টে আয়রন 3টে আয়রন, 4টে অক্সিজেন 4টে অক্সিজেন, 8টা হাইড্রোজেন 8টা হাইড্রোজেন, একদম ঠিক রয়েছে। তার মানে এ ইকুয়াল টু কত হবে? 3, বি ইকুয়াল টু কত হবে? 4, সি ইকুয়াল টু এখানে কিছু বসাতে হয়নি, তার মানে সি ইকুয়াল টু 1 আর ডি ইকুয়াল টু 4। 3 4 1 4, 3 4 1 4 অপশন নাম্বার সি বা 3 নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত বৈশিষ্ট্যটি চুম্বকত্বের জন্য নিশ্চিত পরীক্ষা, অর্থাৎ চুম্বকত্বের শ্রেষ্ঠ পরীক্ষা। প্রথম কথা হচ্ছে আকর্ষণ ধর্ম। আচ্ছা দেখো, একটা চুম্বক মনে করো আমি এখানে রেখেছি, এই যে চুম্বকটা যখন এর একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, এবার এখানে যদি আমি একটা অন্য লোহা আনি বা যেটাকে বলে চৌম্বক পদার্থ আনি, তখনও সে চুম্বকটা আকর্ষণ করবে। তার মানে এই যে একটা লোহা, মনে করো এটা লোহা কিনা আমি জানি না, এটা লোহা কিনা আমি জানি না, আমাকে প্রমাণ করতে হবে এটা একটা চুম্বক। তাহলে মনে করো এটা আমি নিয়ে এলাম, নিয়ে দেখলাম যে চুম্বকটা আকর্ষণ করছে, তখন কি আমি বলতে পারবো যে এই যে এ বস্তুটা আমি চুম্বকটার কাছে এনেছি অপর একটা চুম্বকের কাছে, সেটা চুম্বক? কখনো বলতে পারবো না, কারণ ভাই লোহাকেও তো আকর্ষণ করতে পারে, আবার চুম্বককেও আকর্ষণ করতে পারে। বাট আমি যদি এইখানে একটা চুম্বক আনি এবং সেই চুম্বকের যদি এস মেরু আর এখানেও এস মেরু থাকে বা সাউথ পোল থাকে, এদিকে নর্থ পোল থাকে, সেম পোলকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে যখনই বিকর্ষণ করবে আমি বুঝে যাব ভাই ওটা অবভিয়াসলি একটা চুম্বক, মানে যে অজানা বস্তুটা আমি আনছি। কেন না, কারণ লোহা তো কখনো চুম্বক দ্বারা বিকর্ষিত হবে না, বাট আকর্ষিত হবে। তার মানে এটা একটা শ্রেষ্ঠ ধর্ম বা এটা একটা নিশ্চিত, একটা কিন্তু নিশ্চিত পরীক্ষা বলেছে, তার মানে এটা অবভিয়াসলি নিশ্চিত পরীক্ষা, বিকর্ষণ ধর্মটা। নেক্সট দেখো, দিক নির্দেশন মূল ধর্ম। দিক নির্দেশ শুধুমাত্র কে করবে? অবভিয়াসলি একটা চুম্বকই করতে পারবে, সাউথ পোল বা নর্থ পোলে। তাই এটাও কিন্তু একটা নিশ্চিত পরীক্ষা, অর্থাৎ বি এবং সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, উভয় বি এবং সি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন। নেক্সট একটা অঙ্ক চলে এসেছে, দেখো কি বলেছে। একটি বস্তুকে উত্তর, দেখো কত আমি অঙ্ক করাবো তোমাদের, লেন্সের আর কত অঙ্ক চাও তোমরা? অঙ্ক করিয়ে করিয়ে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, এত অঙ্ক করিয়েছি তোমাদের। আমি ডাইরেক্ট গ্যারেন্টি নিয়ে বলতে পারি, যারা আমার পার্ট 1 থেকে 22 আর বাকি ক্লাসগুলো একদম প্লেলিস্ট করে খাতায় লিখে করবে, ভয়ঙ্কর সায়েন্সের নলেজ পাবে এবং এটাও বুঝে যাবে যে কোনটা পড়বে, কোনটা বাদ দেবে, আর কোনটা পরীক্ষার জন্য রিলেভেন্ট। কারণ আমি তোমাদের রিলেভেন্ট জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো, একটি বস্তু উত্তল আয়নার সামনে 24 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়। ভাই উত্তল আয়না বলেছে, উত্তল আয়না মানে কি হবে? ফোকাসটা পজিটিভ হবে, ফোকাসটাই তো বের করতে হবে আমাকে। আচ্ছা ইউ দিয়েছে, ইউটা কি হবে? যে কোনো আয়না দর্পণ যাই বলুক, ইউ নেগেটিভ। 24 সেন্টিমিটার দূরত্বে রেখেছে, তার মানে -24 সেন্টিমিটার। আয়নার পেছনে 12 সেন্টিমিটার। উত্তল আয়নায় যে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত সেটা কি হয়? সেটা হচ্ছে পজিটিভ হয়। তাহলে ভি ইকুয়াল টু আমি কি বলবো? ভি ইকুয়াল টু হচ্ছে +12 সেন্টিমিটার। আচ্ছা 1/u প্লাস হচ্ছে 1/v ইজ ইকুয়াল টু 1/f। 1/u কত? -24 প্লাস হচ্ছে 1/12 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমরা কি বলতে পারি এখানে? 24 -24 -1 12 2 24 ইজ ইকুয়াল টু 1/f। +2 -1 মানে +1, তাহলে f ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? +24 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 24 সেন্টিমিটার। দেখো আমি তো এই দুটো অপশন আগে এলিমিনেট করে দেবো, কারণটা কি আমি বলেছিলাম যে এটা ফোকাসটা পজিটিভ হয়। এবার বাকি দুটো অপশন পড়ে আছে, তার মধ্যে +24 হয়ে যাবে সঠিক উত্তর। ভাই ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে তুমি কিন্তু প্রচুর কিছু শিখতে পারবে এখান থেকে। নেক্সট প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। সার্কিটটা যদি না বোঝা যায় আমি বলে দিচ্ছি। এটা রয়েছে 2 ওহম, এটা রয়েছে 4 ওহম, এটা রয়েছে 3 ওহম, এটাও রয়েছে 3 ওহম। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। তাহলে তোমার যে এই যে রেজিস্ট্যান্স R1 R2 R3 এবং R3 কি জানতে চেয়েছে? না সমতুল্য রোধ এবং কারেন্ট কত এই পার্টিকুলার সার্কিটটার। তাহলে এখানে তোমাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে 6 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, এই যে সমতুল্য রোধ আমরা বের করব, আমরা সিরিজের ক্ষেত্রে সমতুল্য রোধ কি বার করি? না R1 প্লাস R2 প্লাস R3 প্লাস হচ্ছে R4।
ঠিক আছে, R4, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে বা সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে সবকটা যোগফল, তাহলে 4 5 6 7 8 9 10 11 12, তার মানে টোটাল রোধ কত হয়ে যাবে, এবার এখানটা 12 ওহম হয়ে যাবে। ভোল্টেজ কত দিয়েছে দেখো 6 ভোল্ট, তাহলে আমরা কি জানি ফর্মুলা V ইকুয়াল টু IR, ঠিক আছে, তাহলে I ইকুয়াল টু কি হবে V বাই R, তাহলে V কত 6 ডিভাইডেড বাই 12, তাহলে 6 2 12 হাফ অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.5 অ্যাম্পিয়ার হয়ে যাবে তোমার কি কারেন্ট, 0.5 অ্যাম্পিয়ার 12 ওহম হয়ে যাবে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স। অপশন নাম্বার 4 উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আচ্ছা কি বলেছে, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন ডি। দুটি রোধ R1 এবং R2 কে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, তাহলে সমতুল্য প্রতিরোধ বা সমতুল্য রোধ কত হবে, ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে দুটো রোধ R1 এবং R2, এই দুটো রোধকে কি করা হচ্ছে, R1 এবং R2 রোধকে আমি সমান্তরাল সমবায় যুক্ত করেছি। সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হবে, দুটো যে টার্মিনাল, সেই টার্মিনালটা একটা নির্দিষ্ট পয়েন্টের সঙ্গে যোগ থাকবে। দেখো এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, একটা নির্দিষ্ট দুটো পয়েন্টের সঙ্গে একই পয়েন্ট। দেখো এই R1 যে রেজিস্ট্যান্সটার যে পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এবং R2 রেজিস্ট্যান্সের যে স্টার্টিং পয়েন্ট সেটাও এ পয়েন্টটাই, আবার R1 রেজিস্ট্যান্সের যে এন্ডিং পয়েন্ট সেটাও বি পয়েন্ট, আবার R2 রেজিস্ট্যান্সের যে এন্ডিং পয়েন্ট সেটাও বি পয়েন্ট। তার মানে বলতে পারবো যে এটা প্যারালালে রয়েছে। এবার প্যারালালের ক্ষেত্রে আমরা কি জানি, প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যে 1/r প্যারালাল ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এবার এইরকম একটা ফরমেশনে এটাকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে 1/rp ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, R1 R2 কমন, মানে এলসিএম করো R1 R2, তাহলে কি হবে R2 প্লাস R1। এবার তুমি দেখো এটাকে উল্টে দাও, কেন 1/rp, তোমাকে তো চেয়েছে সমতুল্য রোধ, সমতুল্য রোধ কত হবে, rp ইজ ইকুয়াল টু কত হবে, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই হচ্ছে R1 প্লাস R2 বা R2 প্লাস R1 যাই লেখো না কেন, তাহলে কি হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অপশন এ উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে, একটা ফরমেশন 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 এটাকেই বানিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভুলে কেউ এটাকে দাগিয়ে দেবে না, এটাকে অনেকেই দাগাবে আমি জানি, কিন্তু উল্টাতে হবে তো তোমাকে, 1/rp ইকুয়াল টু এটা, বাট rp ইকুয়াল টু কত হবে, সমতুল্য রোধ, এটাকে উল্টাতে হবে। নেক্সট, নিউল্যান্ডের অক্টেভ নিয়ম অনুসারে বেরিলিয়ামের বৈশিষ্ট্যযুক্ত বেরিলিয়ামের সঙ্গে কে থাকে, বেরিলিয়ামের সঙ্গে থাকবে ম্যাগনেসিয়াম। নিউল্যান্ডের অক্টেভ অর্থাৎ 8 পর যেটা হয় তোমাদের যদি দেখাই, তাহলে দেখো এই যে বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম রয়েছে, লিথিয়ামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম, এটা প্রচুর দেয় পরীক্ষায়, হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন, দেখো বোরন অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম, কার্বন সিলিকন নাইট্রোজেন ফসফরাস, এইগুলো কিন্তু তোমাদের দিয়ে দেয় যে কোনটা আলাদা সেটা বলো, তাই এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীতে সব থেকে ইলেকট্রোনেগেটিভ উপাদানকে ফ্লোরিন, এফ, এরা কোন মৌল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন আয়োডিন, এরা কোন মৌল, ফ্লোরিন ক্লোরিন, এরা হচ্ছে তোমার কিন্তু মনে রাখতে হবে এরা কিন্তু হ্যালোজেন, ঠিক আছে। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য সঠিক হবে, যখন ম্যাগনেসিয়াম ধাতুর একটি টুকরো কপার সালফেট, দেখো এই পার্টিকুলার জায়গাটা না একদম এনসিইআরটি বইতে রয়েছে, কোন জায়গাটা রয়েছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা রয়েছে তোমাদের ক্লাস 10 রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারে। আসলে আমি দীর্ঘদিন ধরে এনসিইআরটি পড়াতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ভাই কোশ্চেন দেখেই আমি তোমাদের বলে দিতে পারবো যে কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে, কোন জায়গাটা তোমাদের পড়া উচিত ছিল সেটা। দেখবে যারা সিজিএল এর টিচার, যে রানী ম্যাম বা গগন প্রতাপ স্যার, আদিত্য রঞ্জন স্যার, ওরা এতটাই এক্সপিরিয়েন্স, দেখবে ওরা একটা যখন প্রশ্ন আসে, মানে প্রশ্ন করায়, তখন বলে দেয় যে এই প্রশ্নটা এই থিওরি দিয়ে এই ইয়ারে এসেছিল। কিন্তু বাংলার টিচাররা দেখবে শুধু অ্যাজ ইট ইজ পড়িয়ে যায়, তার কারণটা কি জানো তো, কারণটা হচ্ছে এক্সপিরিয়েন্স একটা মানুষকে একটা ছোট্ট জায়গা থেকে অনেক ওপরের জায়গায় তুলে দিতে পারে, সে অনেক কিছু তোমাকে বলে দিতে পারে। দেখো আমি এটাকে কিভাবে তোমাকে বলছি, ক্লাস 10 এর এনসিইআরটি রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারে তুমি খুলে নেবে এনসিইআরটি বই, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ শুধু যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেখানে গেলে তুমি এই প্রশ্নটা পেয়ে যাবে, প্রশ্ন ইন দ্য সেন্স থিওরিটা পেয়ে যাবে। ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে কপার সালফেটে বিক্রিয়া হচ্ছে, কি হবে, ম্যাগনেসিয়াম কপার সালফেট দ্রবণকে তামাকে স্থানচ্যুত করে, ব্যাপারটা কি, মানে কপার সালফেটের কপারটাকে সরিয়ে ম্যাগনেসিয়াম ঢুকে যাবে। কেন ঢুকে যাবে স্যার, আমি কি বলেছি যে রিঅ্যাকশন সিরিজের সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তার মানে দেখো এই যে ম্যাগনেসিয়াম সক্রিয়তার অনেক উপরে রয়েছে, আর নিচে কে রয়েছে, নিচে অনেক নিচে কপার রয়েছে, তার মানে অবভিয়াসলি যে ম্যাগনেসিয়ামকে যদি আমি CuSO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটাই,
আমি যদি আয়রনকে CuSO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটাই, আমি যদি Zn কে CuSO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটাই, প্রত্যেকটাই কিন্তু ডিসপ্লেস করবে Cu কে। ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে, আয়রন থাকলে আয়রন সালফেট উৎপন্ন হবে, জিঙ্ক থাকলে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে। কারণ কি, এরা এই যে জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম প্রত্যেকটাই কপারের ওপরে অবস্থিত। তোমরা যদি দেখো, এই দেখো সোডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, আর কপার কোথায়? কপার এই যে এইখানে রয়েছে। তার মানে এর ওপরে যারা রয়েছে তাদের সঙ্গে তুমি যদি বিক্রিয়া করাও তখন কি হবে না, তখন কিন্তু অবভিয়াসলি ওটা স্থানচ্যুত করবে, তাই তো? স্থানচ্যুত কারা করে? মানে কপার সালফেট, মানে কপারকে সালফেট থেকে হাঁটিয়ে ওর মধ্যে কে ঢুকে যাবে? ওর মধ্যে ম্যাগনেসিয়াম ঢুকে যাবে, দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে। বলেছি, বোঝা গেছে? তার মানে ঠিক রয়েছে। কপার সালফেট দ্রবণের নীল রং বিবর্ণ হয়ে যে অবভিয়াসলি হবে। কেন না, যেহেতু কপার সালফেটের কপারটাকে হারিয়ে দিয়ে ম্যাগনেসিয়াম ঢুকে যাচ্ছে। তুমি যদি জিঙ্ক ঢোকাও সেটাও বিবর্ণ হবে, তুমি যদি আয়রন ঢোকাও সেটাও বিবর্ণ হবে, তো বিবর্ণ হবে, এটাও ঠিকঠাক। এবার কি হবে, তামা ধাতুর একটি লাল বাদামি আস্তরণ ম্যাগনেসিয়াম টুকরোর উপর গঠিত হয়, এটাও ঠিক। তামা ধাতুর যে লাল বাদামি আস্তরণ সেটা ম্যাগনেসিয়ামের উপর গঠিত হবে, এটাও ঠিক রয়েছে। অর্থাৎ তিনটেই তোমার কিন্তু সঠিক রয়েছে। দেখো এই যে এখানে তোমাদের বইতে লোহার পিন দিয়ে বিক্রিয়াটা করেছিল, অ্যাজ ইট ইজ লোহা, এখানেই জিঙ্ক, এখানেই ম্যাগনেসিয়াম, একই রকম বিক্রিয়া হবে। দেখো এখানে কি ছিল, কপার সালফেটের দ্রবণ থেকে নিষ্কাশিত লোহার পিন যখন বের করা হয় লোহার পিনটা, তখন দেখা গেছিল যে এই লোহার পিনের উপর বাদামি বর্ণের তামার আস্তরণ পড়ে গেছে। তুমি যদি এখানে ম্যাগনেসিয়ামের পিন ঢোকাও পরবর্তীকালে, তোমার এখানেও তাই বাদামি কালারের কিন্তু আস্তরণ পড়বে। প্রত্যেককে বলছি এই সিরিজটা কিন্তু তোমরা মুখস্থ করবে, এবং এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের যে জায়গাটা, আমার কিন্তু একটা ক্লাস করা রয়েছে, ডিটেল ক্লাস কেমিক্যাল রিঅ্যাকশন, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। এই যে প্লে লিস্টে তোমরা এই ক্লাসটা দেখছো সেই প্লে লিস্টে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে, ওটা দেখে নিও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বলছে এগুলো মেলাতে হবে। কি বলছে, ন্যাচারাল সোর্সের অ্যাসিড, অ্যাসিড দেখো ভিনিগার, ভিনিগার কোথায় থাকে? ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিডে ভিনিগার থাকে, মানে ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, অরেঞ্জে সাইট্রিক অ্যাসিড থাকবে, অরেঞ্জে ভিটামিন সি থাকবে। তাহলে কি হয়ে যাবে? 1C 2A 2A 3B অপশন এ উইল বি রাইট অ্যান্সার। এটা তো ইজি প্রশ্ন ছিল। নিচের কোন বৈশিষ্ট্য কার্বন দ্বারা প্রদর্শিত হয় না? মানে কার্বনের কোন বৈশিষ্ট্যটা নেই, প্রশ্ন ভালো করে বোঝো। দেখো চেইনিং, চেইনিং মানে কি? চেইনিং মানে এই যে মুক্ত শৃঙ্খল গঠন করে কার্বন, এটাকে বলছে চেইনিং, অর্থাৎ চেন গঠন করে একটা। তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন অবভিয়াসলি একটা চেন গঠন করে। কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি মানে কি? সমযোজ্যতা। সমযোজ্যতা কেন হয় না নিশ্চয়ই জানো, CH2 CH4 C2H2 এরা প্রত্যেকেই কি গঠন করে? কোভ্যালেন্সি বা সমযোজ্যতা গঠন করে, অর্থাৎ ইলেকট্রনটাকে শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে তারা তাদের অষ্টক পূর্তি করে। যখন ইলেকট্রন বেরিয়ে যাবে তখন সেটা হচ্ছে আয়নীয় যোজ্যতা, মানে কি বলবো, যে আয়নীয় বন্ড গঠন করবে। কিন্তু এখানে তারা কি করে? কোভ্যালেন্সি বন্ড গঠন করে। ভাই এটাও ঠিক রয়েছে। অ্যালোট্রপি, অ্যালোট্রপি মানে বহুরূপতা। আমরা জানি হীরক, গ্রাফাইট, তোমার হচ্ছে যে কোক, তোমার হচ্ছে ফুলারিন, এগুলো প্রত্যেকটা কি? কার্বনের বহুরূপতা, অর্থাৎ গঠন আলাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, ব্যাপারটা হচ্ছে তারা প্রত্যেকেই কার্বনেরই যৌগ, তাই না? তো ধাতব বৈশিষ্ট্য কি করে থাকবে? ভাই ধাতব বৈশিষ্ট্য থাকা সম্ভব না, কারণ কার্বন হচ্ছে কি? একটা অধাতু। তার মানে অধাতব বৈশিষ্ট্য রয়েছে, বাট কিন্তু ধাতব বৈশিষ্ট্য নয়। তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, তামার কোন বৈশিষ্ট্যটি বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনের জন্য আদর্শ করে থাকে? লাইনটার মানে বুঝতে পেরেছো? বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন মানে আমরা যে বিদ্যুতের পরিবাহী বা যে কোনো বিদ্যুতের পরিবাহীর জন্য যে তামার তার ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, সেটা কেন? সেটাই তোমাকে জানতে চেয়েছে, তামার কোন বৈশিষ্ট্যের জন্য বৈদ্যুতিক ট্রান্সমিশনের নিম্ন গলনাঙ্ক। ভাই নিম্ন যদি গলনাঙ্ক হয় তাহলে কি হয়ে যাবে? তামাটা যে কোনো সময় পুড়ে যাবে, তার রয়েছে একটু তাপ উৎপন্ন হয়ে গেছে, পুড়ে আগুন লেগে যাবে। কারণ কারেন্টের তারে ডেফিনেটলি যখনই তোমার বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেখানে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স উৎপন্ন হবে, তাই না? বেশি পরিমাণ কারেন্ট গেলে সেখানে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স উৎপন্ন হবে, তাই না? তাহলে বেশি পরিমাণ যদি কারেন্ট যায়, তখন যদি রেজিস্ট্যান্সের পরিমাণটা আস্তে আস্তে যদি বাড়ে, তখন কি হবে? তখন তার যে যদি গলনাঙ্ক নিম্ন হয় তাহলে সেটা হয়ে যাবে, মানে সেটা ছিঁড়ে যাবে, পুড়ে যাবে। কিন্তু তাহলে সেটা হতে দেওয়া যাবে না, আদর্শ তো নয়। উচ্চ প্রতিরোধ, উচ্চ রোধ যদি হয়, আচ্ছা উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলেছে মানে হাই রেজিস্টিভিটি। প্রতিরোধ যদি বলে তখন সেটা হচ্ছে রোধ, প্রতিরোধ ক্ষমতা বললে মানে রেজিস্টিভিটি। ভাই হাই রেজিস্টিভিটি যদি হয় তাহলে তো তার রেজিস্ট্যান্সটা বেশি হবে। আমি তোমাদের বারবার বলেছি রেজিস্টিভিটি যদি বেশি হয় রেজিস্ট্যান্স বেশি হবে। আর রেজিস্টিভিটি কাদের বেশি হয়? রেজিস্টিভিটি অন্তরকদের বেশি হয়, বা যারা তড়িৎ পরিবহন করতে পারে না, ইনসুলেটর, তাদের বেশি হয়।
কিন্তু তামা যেহেতু তড়িৎ পরিবহন করে তাহলে ওর রেজিস্টিভিটি কম হবে, কিন্তু কি হচ্ছে কম রোধ, এটা ভাই একদম ঠিক রয়েছে। কেন না কম রোধ আছে বলেই ওরা তড়িৎ পরিবহন করতে পারছে, তাহলে এটা একদম ঠিক যে কম রোধ আছে বলে ওটা আদর্শ করে তুলছে। শুধুমাত্র অপশন 3 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এগুলো কিন্তু পরীক্ষা হলে বসে করলে ভুল হয়ে যাবে, তাই মাথা ঠান্ডা করে আমার ক্লাস দেখার পর খাতায় নোট ডাউন করো, বা যে কোনো জায়গায় একটু মাথার মধ্যে এগুলোকে ঢোকাবে, ব্রেনে ভাববে এগুলো, তাহলে দেখবে সুন্দরভাবে তোমার ব্রেনে ঢুকে যাবে। ঠিক আছে, আর তোমাদের পুরো সেটটা আমি করাবো, চাপ নেওয়ার কিছু নেই। আমি জানি পরীক্ষা একটু ডিলে হচ্ছে, এই সময় তোমাদের কি করা উচিত, পরীক্ষার ডেট চাই না করে মন দিয়ে পড়াশোনা করা উচিত। কারণ রেলওয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম গুলোর মতো না, এখানে একটু ডিলে হয় বাট একদম ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। আর স্টেটের এক্সাম গুলোতে ডিলেও হয়, ভ্যাকেন্সিরও কোনো মাথা মুন্ডু নেই। তোমরা রিসেন্ট দেখছো ডব্লিউবি পুলিশ নিয়ে কি হচ্ছে, ফুড এসআই নিয়ে কি হলো, ডব্লিউবিসিএস নিয়ে কি হচ্ছে। তাই বারবার বলছি, যারা যদি জীবনে বাঁচতে চাও রেলওয়ের এক্সাম দাও। কেন, কারণ সিজিএল এক্সাম বা সিএইচএসএল অনেক কঠিন, স্টেটের এক্সাম ইজি, বা স্টেটের এক্সামে করাপশন প্রচুর হচ্ছে। কিন্তু ভাই রেলওয়ের এক্সাম এমন একটা এক্সাম যেটা ব্যালেন্সড এক্সাম, খুব বেশি কঠিনও না, কম্পিটিশন বেশি, বাট চাকরি পাওয়ার প্রবণতা অনেক বেশি, যেটা গ্রুপ ডি এবং এনটিপিসি তে প্রচুর ছাত্রছাত্রী পেয়েছে। চলো দেখো কি বলেছে, একটি ঘ্রাণ নির্দেশক এমন একটি উপাদান যার গন্ধ একটি আম্লীয় বা মৌলিক দ্রবণের সাথে মিশ্রিত কিনা তার উপর নির্ভর করে। একদম ঠিক, অর্থাৎ যেটাকে আমরা বলি অলফ্যাক্টরি ইন্ডিকেটর, মানে এমন কিছু ইন্ডিকেটর রয়েছে যাদের তুমি যদি অ্যাসিড মেশাও তার গন্ধটা চলে যাচ্ছে, অর্থাৎ সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা অ্যাসিড নাকি বেস, কোনো একটা দ্রবণ সেটা অ্যাসিড নাকি বেস, সেটা আমরা এই অলফ্যাক্টরি ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবো। যেমন কি পেঁয়াজ, লবঙ্গ তেল, একদম ঠিক, ভ্যানিলা নির্যাস, এগুলো হচ্ছে ঘ্রাণ নির্দেশকের উদাহরণ। একদম ঠিক, অর্থাৎ দুটো বক্তব্যই সত্য। আমরা একটু দেখে নেবো কারা কারা রয়েছে। এই যে অনিয়ন, পেঁয়াজ যদি অ্যাসিডে আমরা ডোবাই তখন কি হবে, তখন স্মেল থাকবে, বাট যদি বেসে ডোবানো হয় তাহলে কিন্তু স্মেলটা থাকবে না। এগুলো তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে, পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, ভ্যানিলা এক্সট্রাক্ট, ভ্যানিলা যেটা আমরা ব্যবহার করি, ভ্যানিলা এক্সট্রাক্ট যদি থাকে রিমেন সেম, মানে স্মেল থাকবে অ্যাসিডে কিন্তু বেসে স্মেল থাকবে না। ক্লোভ ওয়েলের ক্ষেত্রে তাই, লবঙ্গ যেটাকে বলি ক্লোভ, সেটার ক্ষেত্রেও তাই। নেক্সট, নিচের উল্লিখিত সমস্ত পদ্ধতি এইচআইভি সংক্রমণের জন্য কার্যকর প্রতিরোধমূলক পদ্ধতি যা অনুশীলন করা যেতে পারে। অনুশীলন করা হয় না যে একটি পদ্ধতি নির্বাচন করা, অর্থাৎ এমন একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা করতে পারবো না। নিরাপদ এবং সুরক্ষিত যৌনতা, অবশ্যই এটার মাধ্যমে অবশ্যই এইচআইভি প্রতিরোধ করা যায়। তোমরা জানো যে এইডস এর যে রোগ যেটা এইচআইভি, সেই এইচআইভি কিন্তু যৌন থেকে হয়, অর্থাৎ যৌন সংক্রমণ একটা রোগ বা সেক্সুয়াল ডিজিজ, তো এটার মাধ্যমে হয়। উপলব্ধ ভ্যাকসিন, ভাই ভ্যাকসিন কোথায় ছিল, ভ্যাকসিন তো এখনো আসেনি, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। জীবাণুমুক্ত ইনজেকশন সূচ ব্যবহারে, হ্যাঁ এটাও ঠিক রয়েছে। জীবাণু, কারণ সিরিঞ্জের মাধ্যমে হয়, ধরো একটা মানুষের এইচআইভি রয়েছে বা এইচআইভি বাহক, তার থেকে যে ব্যবহৃত জিনিসটা তোমাদের যদি ব্যবহার করা হয় তোমার এইচআইভি হবে। রক্ত সঞ্চালন পদ্ধতি নিরাপদ যদি করি, অর্থাৎ এইচআইভি যে রয়েছে তার দেহ থেকে যদি তোমার দেহে করা হয় রক্ত সঞ্চালন, তোমার দেহে এইচআইভি হবে, তার মানে সেটা যদি নিরাপদ করা হয় তখন তোমার এইচআইভি প্রতিরোধ করা যেতে পারে। বাট যদি তোমার ভ্যাকসিন কি করে দেবে, তুমি ভ্যাকসিন তো নেই। নেক্সট, বিক্রিয়ার সময় যদি কোনো পদার্থ হাইড্রোজেন লাভ করে, আমি বারবার বলেছি হাইড্রোজেন লাভ বা অক্সিজেন মাইনাস যদি হয় তখন তাকে আমরা কি বলবো, বিজারণ বলবো। আর যদি অক্সিজেন লাভ বা হাইড্রোজেন মাইনাস হয় তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা জারণ বলবো। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, কোন অণু কোষের এনার্জি কারেন্সি? কোষের এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি কোথায় উৎপন্ন হয়? এটিপি মনে রাখবে আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়, কার উপস্থিতিতে না, অক্সিজেনের উপস্থিতিতে উৎপন্ন হয়। এবং এই এটিপিটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি, তাই আমাদের বলা হয় এনার্জি কারেন্সি। কোন পদ্ধতিতে? রেসপিরেশনের মাধ্যমে উৎপন্ন হয়। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। খুব ভালো করে দেখো, আমি প্রত্যেকটা জায়গা তোমরা কি করে বুঝবে, কি করে পড়বে, আমি বারবার বলছি এনসিইআরটি যে জায়গাগুলো আমি প্রত্যেকটা শিফটে এর প্রথম দিকে শিফটগুলোতে নিয়ে আসতাম না, কারণ আমি বলে দিতাম, কিন্তু তারপর বুঝতে পারলাম অনেকেই বলছে স্যার আমরা বুঝতে পারছি না। আমি ভাবলাম যে ভাই পেড ব্যাচে তো আমি বুঝিয়ে দিই, কিন্তু যারা ইউটিউবে দেখছে তারা অনেক আশা নিয়ে দেখছে। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমি এভাবে পড়াই বলে, এবং সেই ভালোবাসা আমি পাচ্ছি। তাই ভাই তোমাদের প্রতিও আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সঠিক পথে তোমাদের চালিত করার জন্য, এবং তার জন্যই আমার যত সময় লাগুক না কেন আমি ম্যাটেরিয়াল গুলো আমার টাইপিস্টকে শুধু টাইপ করাই, তো তারপর পুরো রিভিউটা আমি করি। তো এই জন্যই আমি তোমাদের, কারণ আমার তো জানা রয়েছে যেটা কোন জায়গাতে রয়েছে। এখন যদি একজন অন্য টিচার এসে তাকে এনসিইআরটি বই দিয়ে দেওয়া হয়, প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তার খুঁজতে সারা রাত চলে যাবে।
ফলে তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার তো জানা রয়েছে এনসিইআরটি পড়িয়ে পড়িয়ে আমার যারা ব্যাচের স্টুডেন্ট তাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করে, তোমার যদি কোনো পরিচিত বন্ধু হয়, কিরকম ভাবে তাদের এনসিইআরটিটাকে একদম লাইন বাই লাইন করানো হয়। তো তাই বলছি, তোমরাও যারা দেখছো, তোমাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়েই আমি এনসিইআরটি জায়গাগুলো দিচ্ছি। তোমরা বাড়িতে গিয়ে ওই জায়গাগুলো, ওই পেজ নাম্বারও রয়েছে নিশ্চয়ই যেখানে যেখানে এনসিইআরটি গুলো দিয়েছি, দেখো ওই জায়গাগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও, এবং চ্যাপ্টার গুলো আমি তোমাদের বলে দিয়েছি, সেই জায়গাগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে ভাই। ঠিক আছে? আর যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করে নাও। এই যে নাম্বারটা রয়েছে, এই যে এখানে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা প্রত্যেকে ফোন করে ভর্তি হয়ে যাও। আগস্টের ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন শুরু হয়েছে। এই আগস্টের ব্যাচে হয়তো ফিটাও বেড়ে যেতে পারে। তাই তোমরা যারা জুলাই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, 999 টাকার বিনিময়ে সেখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আদারওয়াইজ আমাদের ফি কিন্তু 1399 টাকা হয়ে যাবে। যদি 1399 হয়ে যায় তখন কিন্তু মুশকিল। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। অবভিয়াসলি এখানে অনেক কিছু পাবে ভাই, আমি কথা দিচ্ছি। তো ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। কারণ তোমাদের জন্য যারা ক্লাসে ভর্তি হচ্ছ না, তাদের জন্য কিন্তু আমি অনেক খেটে অনেক কিছু নিয়ে আসার প্ল্যান প্রোগ্রাম চলছে। তাই তোমাদের সাপোর্টটা একটু দরকার। তোমাদের অবভিয়াসলি চ্যানেলটাকে একটু শেয়ার করতে হবে। অনেক কিছু নিয়ে আসবো। তোমরা জানো ক্লাসের ফ্রিকোয়েন্সিটাও কিন্তু এখন অনেক বেড়ে গেছে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর একটা কথা মাথায় রাখো, যদি কোনো বই পড়তে হয়, চ্যালেঞ্জার হ্যানা ত্যানা কোনো বই নয়, একটাই বই সায়েন্সের জন্য, দ্যাট ইজ এনসিইআরটি ক্লাস 9 and 10। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে পরের সেশন। থ্যাংক ইউ।